Hello students, I SK Sahab and I welcome you to my YouTube channel Sahab English Classes. So our today's class will be on a poem, the title of which is Asleep in the Valley, a poem from class 12, and today I am going to explain this poem in Bengali. So let's start. So এই কবিতাটা শুরু করার আগে আমি তোমাদের এই কবিতাটা একটু ব্যাকগ্রাউন্ড আর যে স্ট্রাকচার আছে একটু বলে দিই, তাহলে তোমাদের কবিতাটা বুঝতে সুবিধা হবে। এই কবিতাটি লিখেছেন আর্থার রিম্বো। এর প্রোনাউন হচ্ছে জিন নিকোলাস আর্থার রিম্বো। হেয়ার ডি উইল বি সাইলেন্ট অ্যান্ড ইট শুড বি প্রোনাউন্সড অ্যাজ রিম্বো, নট রিম্বড। ওকে, এটা প্রোনাউন্স করবো কীভাবে? আর্থার রিম্বো। এইখানে স্পেলিংটা ভুল আছে, এর স্পেলিং হবে RIMBAUD, আর্থার রিম্বো। সো আর্থার রিম্বো ওয়াজ আ ফ্রেঞ্চ পোয়েট। আর্থার রিম্বো ছিলেন একজন ফ্রান্সের কবি। আর যখন এই কবিতাটা পাবলিশ করা হয়েছিল, অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, তখন এই আর্থার রিম্বোর বয়স ছিল কত? 16 বছর বয়স। অর্থাৎ 16 বছর বয়সে উনি এই কবিতাটা লিখেছিলেন এবং পাবলিশ করেছিলেন। তাহলে একটু ভেবে দেখো যে 16 বছর বয়সে এই ধরনের কবিতা লেখা আর এই ধরনের চিন্তা আসা মানে কতটা বিশাল ব্যাপার। সো যাই হোক, অ্যাট দ্য এজ অফ 19 হি স্টপ রাইটিং হিজ পোয়েট্রি। 19 বছর বয়সে উনি পোয়েট্রি লেখা ছেড়ে দেন। আর এই যে কবিতাটা, এটা হচ্ছে একটা ইটালিয়ান সনেট। এই কবিতাটা হচ্ছে একটা ইটালিয়ান সনেট। সো ফার্স্ট উইল নো হোয়াট ইজ সনেট। সনেট কি না? সনেট হচ্ছে 14 লাইন্সের কবিতাকে সনেট বলা হয়। আ পোয়েম হুইচ কনসিস্ট অফ 14 লাইন্স ইজ কল্ড আ সনেট। একটা কবিতা যার মধ্যে 14টা লাইন থাকে আর কিছু পার্টিকুলার প্যাটার্ন আর রাইমিং প্যাটার্ন থাকে, সেটা হচ্ছে সনেট। সো রাইমিং প্যাটার্ন আমরা এই কবিতার শেষে আমি একটু বলে দেবো রাইমিং প্যাটার্নটা কী বা কীভাবে বের করতে হয়। তাহলে তোমরা পরের পোয়েমগুলো কি না ওইভাবে তোমরা রাইমিং প্যাটার্ন বের করতে পারবে। সো সেটা আমি কিন্তু এই পোয়েমটা কমপ্লিট করার পরই বলবো। সো ইটালিয়ান সনেট কেন বলা হচ্ছে? সনেট মানে তো 14 লাইন্সের পোয়েমকে সনেট বলা হয়, বাট ইটালিয়ান সনেট কেন বলা হচ্ছে? কারণ সনেট উৎপত্তি হয়েছিল ইটালিতে। একজন ইটালিয়ান কবি কি করেছিলেন না সনেট লিখেছিলেন, আর উনি যে স্ট্রাকচার বা প্যাটার্নে লিখেছিলেন ঠিক সেই সেম প্যাটার্নে আর্থার রিম্বো এখানে কিন্তু ইউজ করেছে সেই প্যাটার্নটাই, যার জন্য এটাকে ইটালিয়ান সনেট বলা হচ্ছে। অ্যান্ড দিস সনেট হ্যাজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। আর এই সনেটটা দুটি ভাগে ভাগ আছে, একটা হচ্ছে অক্টেভ পার্ট, একটা হচ্ছে সেস্টেড পার্ট। অক্টেভ পার্টে আছে কত? 8 লাইন্স, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড অক্টেভ। আর সেস্টেড হচ্ছে, সেস্টেড কনসিস্ট অফ 6 লাইন, আর সেস্টেড আছে কত? 6 লাইন। অর্থাৎ এই কবিতায় প্রথম 8 লাইনকে অক্টেভ পার্ট বলা হচ্ছে আর শেষের 6 লাইনটাকে বলা হচ্ছে কি না সেস্টেড। এটা ইটালিয়ান যত সনেট আছে সমস্ত সনেটের কিন্তু এই একইভাবে হয়। প্রথম 8টা লাইন অক্টেভ হয় আর শেষের 6টা লাইন কি হয় না সেস্টেড হয়। সো এই কবিতায় কবি অর্থাৎ আর্থার রিম্বো দুটো বিপরীত ছবিকে কী করেছে না ফুটিয়ে তুলেছে। একটা হচ্ছে যে যুদ্ধ অর্থাৎ ওয়ারের যে একটা হিংস্রতা বা যে ওর যে ব্যর্থতা সেটা দেখিয়েছে, আর একদিক দিয়ে পাশাপাশি যে প্রকৃতি হিউম্যান বিংসের প্রতি কতটা উদার প্রকৃতির সেটাও কিন্তু এর মধ্যে দেখিয়েছে। সো 2 ইমেজেস আর কন্ট্রাস্টেড, দুটি ইমেজেস কিন্তু পরস্পর বিরোধী। এইখানে একটা হচ্ছে কি না বাউন্টিফুল নেচার, একটা হচ্ছে ইনহারেন্ট ফিউটিলিটি অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের মধ্যে লুকিয়ে থাকা ব্যর্থতাকে দেখিয়েছে, আর একদিক দিয়ে কি করছে না প্রকৃতির যে উদারতা সেটাও দেখিয়েছে। ওকে, সো আমি কবিতাটা লাইন বাই লাইন পড়ছি, তোমরা লাইনগুলো একটু দেখে নিও। A small green valley where a slow stream flows. A small green valley where a slow stream flows. সো প্রথম লাইনে কবি আমাদের মাথায় একটা চিত্র দিচ্ছে, সেটা কিসের চিত্র? আ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা। হোয়ার আ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে একটা ছোট্ট নদী ধীর গতিতে বয়ে যাচ্ছে। হিয়ার স্ট্রিম মিনস স্মল রিভার। স্মল রিভার এখানে হাতে লেখাটা ঠিক হয় না, একটু দেখে নেবে। সো রিভার মিন্স নদী, বাট স্ট্রিম মিন্স ছোট নদী। স্মল রিভার যেটা সংকীর্ণ, ন্যারো অ্যান্ড স্মল রিভার ইজ কল্ড স্ট্রিম। আর ভ্যালি হচ্ছে কি না দুই দিকে পর্বত আর মাঝখানটা হচ্ছে উপত্যকা যেখানে একটা নদী বয়ে যাচ্ছে। এই হচ্ছে একটা পিকচার, ঠিক, যেটা আর্থার রিম্বোর প্রথম লাইনে আমাদেরকে দিয়েছে। আ স্মল গ্রিন ভ্যালি হোয়ার আ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে একটা ছোট্ট নদী ধীর গতিতে বয়ে যাচ্ছে।
Okay, next line, and leaves long strands of silver on the bright of grass, and leaves long strands of silver on the bright grass. Okay, here strands means stripes, যার মানে হচ্ছে দড়ি, যার মানে হচ্ছে দড়ি, স্ট্রাইপস। আর এইখানে দ্য ব্রাইট গ্রাস রেফার্স টু দ্য ফ্রেশনেস অফ দ্য গ্রাস। ওকে, মানে গাছগুলি, এই যে ঘাসগুলো আছে, ঘাসগুলো কি সবুজ, তাজা আছে এখনো। অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। আর ওই উপত্যকার মধ্য দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেটাকে একটা রূপালী রঙের দড়ির সঙ্গে তুলনা করা হয়েছে এখানে। দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার্ড দ্য স্ট্রিম টু আ লং স্ট্র্যান্ড অফ সিলভার কালার। অর্থাৎ রূপালী রঙের একটা দীর্ঘ দড়ির সঙ্গে তুলনা করেছে। যে নদীটা বয়ে যাচ্ছে সেটা মনে হচ্ছে যেন একটা দীর্ঘ রূপালী রঙের দড়ির মতো লাগছে। আর পাশে আর দুই পাশে কি না সবুজ ঘাস, যেগুলো এখনও কি না তাজা রয়েছে। নেক্সট লাইন দেখছি, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ। কি বলছে এখানে? এখানে একটা ওয়ার্ড আছে স্ট্রিম, আর আগে একটা স্ট্রিম পেয়েছিলাম, বাট দুটোর এখানে অর্থ কিন্তু এক নয়। এইখানে স্ট্রিম ছিল ছোট নদী, আর এইখানে স্ট্রিমটা মনে হচ্ছে প্রবাহ, অর্থাৎ বয়ে যাওয়া। ঠিক, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিমস দ্য সানস রেজ। আর কি মনে হচ্ছে যেন পর্বতের উপর থেকে সূর্যের আলোগুলো যেন নদীর মতো বয়ে আসছে নিচের দিকে। ফ্রম দ্য মাউন্টেন টপ, পর্বতের ওপর থেকে, স্ট্রিম দ্য সানস রেজ, সূর্যের রশ্মিগুলো, সূর্যের আলোগুলো মনে হচ্ছে যেন নদীর মতো বয়ে আসছে নিচে। দে ফিল দ্য হলো অফ ফুল লাইট। দে ফিল, এখানে দে মানে তারা, অর্থাৎ তারা কারা এখানে? এখানে সানস রেজ অর্থাৎ সূর্যের আলোগুলোকে এখানে দে বলা হয়েছে। যে সূর্যের আলোগুলো কি করছে? ফিল করছে। কি ফিল করছে? দ্য হলো অফ ফুল লাইট, অর্থাৎ পূর্ণ করছে যে হলো, হলো অর্থাৎ স্পেস, শূন্য জায়গা যেটা, অর্থাৎ দুই দিকে পাহাড় আর মাঝখানটা উপত্যকা যেখানে নদীটা যাচ্ছে, সেই পুরো জায়গাটা কি করছে? সেই পুরো হলো জায়গাটা কি করছে না সূর্যের আলোগুলো আলোতে ভরে দিচ্ছে। ঠিক। সো নেক্সট চার লাইন হচ্ছে কি, আ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, আ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। এরপর কবি একজন সৈনিকের কথা বলছে, হু ইজ ভেরি ইয়াং, যে খুবই যুবক। এখানে ভেরি কথাটা ইউজ করা হয়েছে এই জন্যই, এমফেসাইজ করার জন্য, জোর দেওয়ার জন্য যে সে যুবক কিন্তু খুবই যুবক। ওকে, আ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, সে মুখটা খুলে কি আছে না শুয়ে আছে। আ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, আ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। আর তার মাথায় একটা বালিশ রয়েছে, সেটা কিসের বালিশ? মেড অফ ফার্ন, ফার্ন গাছের তৈরি। অর্থাৎ এইখানেও নেচার অর্থাৎ প্রকৃতি এতটাই উদারতা যে সৈনিকটা শুয়ে আছে আর ফার্ন গাছ তার বালিশের মতো কাজ করছে। আ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, একটা বালিশ, ফার্ন গাছের তৈরির বালিশ, যেটা কি করছে না তার মাথার নিচে বালিশের মতো কাজ করছে। ওকে, সো নেক্সট লাইন, অ্যাসলিপ স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। অ্যাসলিপ, ঘুমন্ত অবস্থায় আছে কে? দ্য সোলজার। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, হাত পা ছড়িয়ে, স্ট্রেচড করে আছে সে, হাত পা ছড়িয়ে সে শুয়ে আছে। কোথায়? ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। আন্ডারগ্রোথ রেফার্স টু দ্য বুশেস, ঝোপঝাড়কে বলা হচ্ছে আন্ডারগ্রোথ, অর্থাৎ লতা পাতা ঝোপঝাড় রয়েছে, তার পাশে সে হাত পা ছড়িয়ে বসে আছে, শুয়ে আছে, সরি। সো অ্যাসলিপ স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। অ্যাসলিপ কথাটার মানে কি? ঘুমন্ত অবস্থা আর কি। এখানে অ্যাসলিপটা নাউন, অ্যাসলিপটা এখানে নাউন হিসেবে রয়েছে। তোমাদের এখানে টাইটেলও এই অ্যাসলিপ ওয়ার্ডটা দেওয়া আছে। অ্যাসলিপের এটা যদি কেটে দিই তাহলে স্লিপ দাঁড়ায়, যেটা একটা কি না ভার্ব, অর্থাৎ ঘুমানো। বাট এখানে এটা লাগিয়ে দেওয়া হচ্ছে অ্যাসলিপ মিন্স ঘুমন্ত অবস্থা। ঘুমন্ত অবস্থায় রয়েছে, স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, হাত পা ছড়িয়েছে শুয়ে আছে। নেক্সট লাইন, পেল ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোকড। পেল ইন ইজ ওয়ার্ম, তার শরীর আর তাপ নেই। পেল ইন ইজ ওয়ার্ম, উষ্ণতা নেই তার। গ্রিন সানসোকড বেড, সানসোকড বেড মানে কি? যে এই যে আন্ডারগ্রোথ আছে, যে ঝোপঝাড় যেটা আছে সেটা কি? সেটা ভিজে শেষাতে ভাব আছে, কিন্তু সেখানে সূর্য কি করছে? সূর্য সেই ভিজে শেষাতে সিক্ত করে নিচ্ছে, শুষিয়ে নিচ্ছে। এইখানেও সূর্য একটা নেচারের পার্ট, সেও কিন্তু এখানে হেল্প করছে। সো পেল ইন ইজ ওয়ার্ম, পেলের আরেকটা মিনিং হচ্ছে কি না কালারলেস,
কালারলেস বা ডিসকালার, যেটা রং থাকে না, যেমন একটা পাতা সবুজ থাকে তারপর সেটা শুকিয়ে গেলে যেমন পাতার রং থাকে না, সেটা হচ্ছে পেল হয়ে যাওয়া। সো পেল মানে হচ্ছে বিবর্ণ। সো একদিক দিয়ে তার শরীর তার শরীরের রংটা কি বিবর্ণ হয়ে গেছে, আর তার শরীরে তাপও নেই। আর কি এখানে একটা জিনিস নোট করার আছে, যে এইখানটাতে বলা হয়েছে যে সোলজারটা ভেরি ইয়াং, আর এইখানে আবার বলছে পেল ইন ইজ ওয়ার্ম। তো জেনারেলি আমরা জানি যখন একটা মানুষ বৃদ্ধ হয় তখনই তার যে গায়ের স্কিন থাকে সেগুলো জড়ো হয়ে যায়, বা যখন সে ইয়াং ছিল তখন যার একটা মানে তখন যেমন তার চেহারা ছিল সেই চেহারা থাকে না। বাট এইখানে ভেরি ইয়াং বলা হয়েছে, আবার পেল ইন ইজ ওয়ার্ম কেন, কিছু তো একটা ব্যাপার আছে, সেটা আমরা পরে জানতে পারবো। নেক্সট লাইন দেখছি, হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস। সে ঘুমাচ্ছে, তার পাগুলো ফুলের মধ্যে রয়েছে, অর্থাৎ একটা প্রকৃতির কোলে সে শুয়ে আছে, তার পায়ের নিচে কি না ফুল রয়েছে, হি স্লিপস, আর সে ঘুমাচ্ছে। নেক্সট লাইন, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টেল উইথাউট গাইল। খুব সুন্দর লাইন এটা, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসিটা একটা শিশুর হাসির মতো লাগছে, জেন্টেল খুবই নরম, খুবই কোমল প্রকৃতির, উইথাউট গাইল। আর গাইল কথার মানে হচ্ছে কি না ফ্রড, চিট, অর্থাৎ কোনোরকম কপটতা, কোনোরকম ছলনা নেই তার মুখের মধ্যে। তার মুখের মধ্যে একটা শিশুর যেমন যেভাবে তার যে একটা ইনোসেন্টনেস থাকে, ইনোসেন্সনেস থাকে, একটা সরলতা থাকে, সেই সরলতা সেই সৈনিকের মুখে যেন লাগছে। সেই সৈনিকের মুখে একটা হাসি রয়েছে, আর সেই হাসিটা খুবই সরল আর খুবই ইনোসেন্ট লাগছে এখানে। নেক্সট লাইন দেখছি, নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। হিয়ার দ্য পোয়েট ইজ আস্কিং নেচার টু কিপ দ্য লাইং সোলজার ওয়ার্ম। এখানে কবি প্রকৃতিকে বলছে যে তাকে গরম রাখো, হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। কবি এখানে কি বলছে নেচারকে, যে কিপ হিম ওয়ার্ম, তাকে গরম করে রাখো, হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। The humming insects don't disturb his rest, and the poet is also asking the insects which are humming not to disturb the soldier's rest. The soldier is sleeping. The poet says that the soldier is sleeping, so don't disturb his rest. এখানে ইনসেক্টস মানে তোমরা জানো কীটপতঙ্গ, আর হামিং মানে গুনগুন করা। তো গুনগুন করা ওই ইনসেক্টদেরকে বলছে কবি যে ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার বিশ্রামটাকে নষ্ট করো না, তাকে বিরক্ত করো না, লেট হিম স্লিপ, তাকে ঘুমাতে দাও। ওকে, নেক্সট হচ্ছে হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। সে ঘুমাচ্ছে সূর্যের আলোতে, ঘুমাচ্ছে, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তার বুকে তার হাত রেখে সে ঘুমাচ্ছে, অ্যাট পিস, শান্তিতে। হি স্লিপস পিসফুলি, সে শান্তিতে ঘুমাচ্ছে। অ্যান্ড দ্য নেক্সট লাইন ইজ গোয়িং টু রিভিল অল দ্য সিক্রেটস। এই যে শেষের লাইনটা পড়ছি, এর সমস্ত সিক্রেটসটাকে কী করবে, রিভিল করবে। এবার দেখো কি আছে, ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস। এই লাইনটাই বলে দিল সমস্ত জিনিসটা, কি যে ইন হিজ সাইড, সে ঘুমাচ্ছে, আর তার পাশে, আর তার বুকে একটা হাত রেখে সে ঘুমাচ্ছে, আর পাশে 2টি গর্ত রয়েছে, লাল গর্ত রয়েছে 2টি। হিয়ার দ্য 2 রেড হোলস রেফার্স টু দ্য ইনজুরিজ কজড বাই বুলেটস, অর্থাৎ গুলি করে তাকে মারা হয়েছে যুদ্ধের ময়দানে, তাকে যুদ্ধের ময়দান থেকে গুলি করে মারা হয়েছে। অনেক সময় কোশ্চেন আসে যে হোয়াট ডাজ হিয়ার দ্য 2 রেড হোল রেফার্স, দ্য 2 রেড হোলস রেফার, এখানে 2টি লাল গর্ত বলতে কি বোঝানো হয়েছে? তখন অ্যান্সার কী হবে, দ্য 2 রেড হোলস রেফার্স টু দ্য শর্টস অফ বুলেটস, দ্য সোলজার ইজ স্লিপিং, ইটস নট নর্মাল স্লিপিং, ইটস ফর ইটার্নাল। ওকে, এটা কোনো স্বাভাবিক ঘুম নয়, এ ঘুমাচ্ছে এখানে কি না চিরকালের মতো সে ঘুমাচ্ছে এখানে। অ্যান্ড হি ইজ স্লিপিং পিসফুলি ইন দ্য ল্যাপ অফ নেচার, অর্থাৎ প্রকৃতির কোলে সে শান্তিতে ঘুমাচ্ছে এইখানে। সো একদিকে দেখলাম যে কিভাবে একটা যুবক হু ইজ ভেরি ইয়াং, তাকে কিভাবে যুদ্ধক্ষেত্রে তার প্রাণ হারাতে হয়েছে। আর একদিক দিয়ে আমরা দেখলাম কি যে নেচারের যে একটা উদার প্রকৃতির, ফার্ন গাছ,
তার বালিশ হয়ে গেছে, সূর্যের আলো তাকে গরম রাখছে, তার পায়ের নিচে ফুল, সেই ফুলের বিছানা আর কি। সো নেচার অলওয়েজ হিউম্যান বিংসের প্রতি কি না উদার প্রকৃতির। আর ওয়ার যে আছে, ওয়ার হচ্ছে একটা ব্যর্থ ছাড়া আর কিছুই নয় একটা। ওকে, সো আশা করি যে আজকের এই কবিতাটা তোমাদের বোঝাতে পারলাম ঠিকঠাক। আর আরেকটা বলেছিলাম যে তোমাদের রাইমিং প্যাটার্ন বলে দেবো। সো রাইমিং প্যাটার্নটা আমি বলে দিচ্ছি এখনই, তোমরা যদি পারো তো খাতা একটু নোট ডাউন করে নিও। সো রাইমিং প্যাটার্নের বেসিক নিয়ম হচ্ছে, বের করার বেসিক নিয়ম হচ্ছে যে রাইমিং প্যাটার্ন বের করার সময় আমরা প্রতিটা লাইনের শেষের ওয়ার্ডগুলো দেখব। যেমন এখানে আছে ফ্লোজ, ব্রাইট, সানস, লাইট। আর রাইমিং দেখব যে রাইমিং হচ্ছে কি না হচ্ছে। রাইমিং যদি হয় তাহলে তাকে সেম নেম দেবো। সেটা কীভাবে দেখো, যেমন ডগ আর ফগ এই দুটো ওয়ার্ড কিন্তু রাইম করছে, বা ডগ আর ক্যাট এই দুটো ওয়ার্ড রাইম করছে, ডগ ফগ এই দুটো ওয়ার্ড রাইম করছে। তো ঠিক এইভাবে আমরা এখানে রাইম করব। সো ফ্লোজ এটা স্টার্ট করছি, সো এর নাম দিয়ে দিলাম এ। ফ্লোজের সঙ্গে ব্রাইট রাইম করছে না, তাহলে এর একটা নাম দিলাম বি। এবার সান দেখবো, সান এই দুটো ওয়ার্ডের মধ্যে রাইম করছে কি না করছে। ফ্লোজ সান হচ্ছে না, ব্রাইট সানস হচ্ছে না, সো এর নাম দিয়ে দেবো সি। লাইট এই তিনটের মধ্যে কোনটাতে রাইম করছে, ব্রাইটের সঙ্গে। লাইট, ব্রাইট, লাইট, সো ব্রাইটের নাম দিয়েছিলাম বি, এরও নাম দেব বি। সো রাইমিং প্যাটার্ন কী হলো, এ বি সি বি। সো আমাদের চারটা লাইনের রাইমিং প্যাটার্ন আমরা বের করে নিলাম। নেক্সট চারটা লাইনে দেখব কি, মাউথ, হেড, আন্ডারগ্রোথ, বেড। সো এই চারটা লাইনের রাইমিং প্যাটার্ন কী হবে, মাউথ এই ওপরে চারটা ওয়ার্ডে দেখবো যে রাইম করছে না করছে, এমন কোনো ওয়ার্ড নেই যে রাইম করছে, তাহলে এর একটা আলাদা নাম দেবো। কী নাম দেবো, এবার আমি এ বি সি ইউজ করে নিয়েছি, একটা আলাদা নাম দেবো ডি। ওকে, নেক্সট এখানে ছিল হেড, এখানে কালিতে দেখতে পাচ্ছি না, বাট এখানে ছিল হেড। সো হেড এই ওপরের কোনো ওয়ার্ডের সঙ্গে ম্যাচ করছে না, অর্থাৎ রাইম করছে না, সো এর একটা আলাদা নাম দেবো ডি ইউজ করে নিয়েছি, তাহলে এর দেবো ই। আন্ডারগ্রোথ ওপরে কোনোটার সঙ্গেই রাইম করছে না, সো এরও একটা আলাদা নাম দিতে হবে, এ বি সি ডি ই ইউজ করে নিয়েছি, তাহলে ই এর পর এফ ইউজ করব, এফ। আর বেড, বেডটা কিন্তু হেডের সঙ্গে এইখানে হেডের সঙ্গে কিন্তু রাইম করছে, আর আমি হেডের নাম দিয়েছিলাম ই, তো এরও নাম দেব ই। সো কী হলো, ডিই এফ ই। ওকে, এখানে দেখে নেবে একটু, খালি এখানে হয়ে গেছে হেডটাতে ই আছে আর আন্ডারগ্রোথে এফ আছে। সো এর রাইমিং প্যাটার্ন কী হলো, ডিই এফ ই। সো আমাদের আটটা লাইনের রাইম প্যাটার্ন হয়ে গেল, এ বি সি বি, এ বি সি বি, ডিই এফ ই। ঠিক, নেক্সট ছটা লাইনে দেখে নিই। ছটা লাইনে আছে কি না, স্মাইল, গাইল, কোল্ড, তিনটে করে দেখব, স্মাইল, গাইল আর কোল্ড। সো স্মাইল ওপরে কোনো ওয়ার্ডের সঙ্গে কিন্তু রাইম করছে না, তো আমাদের ওইখানে হয়েছিল কি এফ অবধি হয়েছিল, এখানে লিখব জি, এখানে লিখব জি। এবার গাইলটা দেবো, গাইলটা স্মাইলের সঙ্গে রাইম করছে, স্মাইল গাইল, সো এরও নাম দেবো কি জি। আর কোল্ড, কোল্ডটা কিন্তু ওপরে কোনোটার সঙ্গে করছে না আর স্মাইল গাইলের সঙ্গে করছে না, অতএব আলাদা দেবো এইচ। ওকে, হাতের লেখা এখানে খুব একটা সুন্দর হয় না, সো একটু বুঝে নেবে। স্মাইলটা জি, গাইলটাও জি, যেহেতু গাইল স্মাইল দুটোই সেম, সো জি জি এইচ। নেক্সট আর লাস্ট থ্রি লাইন্স হচ্ছে কি না, লাস্ট থ্রি লাইন্স হচ্ছে রেস্ট, ব্রেস্ট, হোলস। সো রেস্ট আর ব্রেস্ট দুটোই এক, বাট রেস্ট কিন্তু এর আগে কোনোটার সঙ্গে কিন্তু রাইম করছে না, অতএব আমাদের এইচ অবধি হয়েছিল, এখানে দেব আই, আর এটারও দেব আই। রেস্ট ব্রেস্ট যেহেতু এখানে রাইম করছে, হোলস সম্পূর্ণ আলাদা, কারোর সঙ্গে কিন্তু এ রাইম হচ্ছে না, অতএব এর দিয়ে দেব জে। ওকে, সো এইভাবে আমাদেরকে কি রাইম প্যাটার্ন বের করতে হয়। এবার আমি এই পোয়েমটার পুরো রাইমিং প্যাটার্নটা আমি লিখে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে বাড়িতে আরেকবার তোমরা নিজে দেখে নেবে। ঠিক, সো এর রাইমিং প্যাটার্ন হচ্ছে কি না, এ বি সি বি, এ বি সি বি, ডি ই এফ ই, ডি ই এফ ই, জি জি এইচ, আই আই জে। এটা হচ্ছে এর পুরোটা রাইমিং প্যাটার্ন, এটা পুরোটাই রাইমিং প্যাটার্ন, এ বি সি বি, ডি ই এফ ই, জি জি এইচ,
IIJ। সো এটা হচ্ছে ইটালিয়ান সনেটের একটা রাইমিং প্যাটার্ন, এভাবেই লেখা হয়। এর পরের তোমাদের আবার একটা সনেট আছে যেটা শেক্সপিয়ারের লেখা, ওর রাইমিং প্যাটার্ন আবার সম্পূর্ণ আলাদা, ঠিক। তো যাই হোক, আজকে এতদূর থাকবে। আর তোমাদের যদি কোনো ডাউটস বা কোনো কোশ্চেন্স থাকে কোনো লাইন বা কোনো ওয়ার্ড নিয়ে, সো তোমরা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জিজ্ঞেস করতে পারো। আমি যদি টাইম পাই তাহলে তোমাদের অবশ্যই আমি সেখানে তোমাদের রিপ্লাই দেবো। So one more thing, I have a Telegram channel and I will give the link of my Telegram channel in the description box. You can join through this link. আর যদি জয়েন হতে কোনো সমস্যা হয় লিঙ্কটার মাধ্যমে তোমরা টেলিগ্রাম অ্যাপটাকে তোমরা ইনস্টল করতে পারো, আর সেখানে গিয়ে সার্চ করতে পারো সাহাব ইংলিশ ক্লাসেস, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। ওকে, অ্যান্ড দেয়ার আই হোল্ড কুইজেস 2 days in a week। সেখানে আমি সপ্তাহে 2 দিন আমি কুইজ করাই, ইংলিশ কুইজ করাই, তো সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো। ওকে, সো অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস as much as possible. So thank you this much for today.